কোনো কিন্তু না ভাইয়া, দাদিমাকে আজ সত্যিটা বলতেই হবে। চলো যাওয়া যাক ওনার কাছে। অয়ন, আবির্ভাব, অভিক এবার পা বাড়ানো নিচে। সিঁড়ির ধাপ যত পেরোচ্ছে আবির্ভাবের মনে ভয় সংশয় যেন ততই বৃদ্ধি পাচ্ছে। সায়রা বেগম দুপুরের খাবার শেষে ভাত ঘুম দিয়েছেন। দুপুরে ঘুম না আসলে তার মাথাটা চঞ্চল করে ব্যথা করে। এ সময় তার রুম তো দূরে থাক, পায়ে শব্দ আসা, আশেপাশে হাঁটাচলা করাও নিশ্চিত। অভিক দরজা টোকা দিল কয়েকবার। সায়রা বেগমের কোনো হেলদোল নেই। বেশ বিরক্তি নিয়ে দরজা টোকা দিয়ে লাথি দিল এবার অভিক। দরজা তীব্র শব্দে ধরফরে শোয়া থেকে উঠে বসলো সাহেরা। ছিলের মতো কণ্ঠ নিয়ে আওয়াজ তুলে বলল, কোন বাচ্চা মারো সেখানে? অভিক জবাব দিল না। জবাব দেওয়ার প্রয়োজনও মনে করলো না এবার। আবার লাথি দিল দরজায়। সায়রা বেগম রাগ নিয়ে মাথায় এবার চওড়াই হলো, পা রাখলো মেঝেতে। লাঠি আশেপাশে নেই। ভাঙা পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে দরজার পাশে এসে দাঁড়ালো। কপাট খুলে কয়েকটা গালি দেওয়ার জন্য প্রস্তুত নিতে মুখ শক্ত করে চেপে ধরল অভিক। রুমের ভেতর ছেলে এনে তাতে তোর চেপে পড়ল, শালার বুড়ি, মুখ দিয়ে কোনো রকম গালি বের হলে তোর পান খাওয়া জিভ আমি কেটে দরজার সামনে ঝুলিয়ে দেব। মুখ চেপে ধরার দরুণে সায়রা বেগমের কণ্ঠস্বর স্পষ্ট নয়, গোঙাচ্ছে। কিছু বলার জন্য ছটফট করছে। অভিক তাকালো আবির্ভাবের পানে ব্যস্ত কঞ্চে পড়ল। ভাইয়া, দরজা লক করে তা ফাস্ট। আবির্ভাব দরজা আটকালো দ্রুত। সায়রা বেগমকে বিছানায় বসানো হয়েছে। পাশে বসে দুই হাত চেপে ধরে আছে অভিক। মেঝেতে চেয়ার পেতে সায়রা বেগমের মুখোমুখি আবির্ভাব। হাতের ছবিখানা সায়রা বেগম সামনে ধরে বলল, মায়ের পাশে এই লোকটা কে নানুমণি? সায়রা বেগম তাকালো ছবির দিকে, মুখ ভেঙচি কেটে অন্যদিকে ঘোরালো নিমিষে। তার ছিল স্বরে বলল, এমন কত ব্যাটাগো লাগে, তোমার মায়ের ভাবসাব ছিল, ওইসব দেখে রাখছি নাকি আমি? আমার আরও কাজ ছিল। আবির্ভাবের আঁখি যুগলে অনলের শিখার মতো ধকধকে। মায়ের নামে এমন কথা সহ্য করার ক্ষমতা নেই তার। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। ভদ্রতা পকেটে পুরে সায়রা বেগমের গলা চেপে ধরল কঞ্চে, কঠিনতা বজায় রেখে বলা, আই সোয়ার কেউ বাঁচাতে পারবে না তোকে। আর একটা বাজে কথা যদি আমার মায়ের নামে উচ্চারণ করিস। আর দ্রুত ছাড়িয়ে নিল আবির্ভাবের হাত। চেয়ারে বসে সান্ত্বনা স্বরে বলল, ভাই উত্তেজিত হোক না প্লিজ, আগে সত্যিটা বলতে দাও ওনাকে, তারপর যা করার করো। অভিক রাগ কমানোর চেষ্টা করছে, শান্ত স্বরে বলল, বুড়ি, শেষবারের মতো বলছি, তুই সত্যিটা বলবি নাকি তোরে শুলে চড়াবো? আজ তো বললাম আমি কিছু জানি না। আমি যেইটা জানি না সেইটা বলবো কেমনে? তুই জানিস না তাই না? এবার জানবি তারা। অভিক ছোট করে সায়রা বেগমকে কোলে তুলে নিল। পা বাড়লো উপরের দিকে। উপরের টান সাইডে সায়রা বেগমের জন্য রাজকীয় রুম বরাদ্দ। সেখানেই থাকতো আগে। কোমরের ব্যথার কারণে এখন নিচের রুমেই স্থান পরিবর্তন করেছে। গ্রিলবিহীন খোলা বেলকনি। সায়রা বেগম গ্রিল লাগালে বদ্ধ লাগে তার কাছে। সাদেক আহসান মায়ের পছন্দ অনুযায়ী গ্রিল ছাড়া বেলকনি তৈরি করে দিয়েছে। অভিক বেলকনি কার্নিশ ঘেঁষে এসে দাঁড়ালো। সায়রা বেগমকে হাতের উপর আর একটু উঁচু করে ধরে বলল, তুই বড্ড অকৃত্য এই সংসারে, চল ফেলে দিই এখান থেকে। সায়রা বেগম আতকে ভয়ে কেঁদেই ফেলল। এবার হাত পা ছুঁড়ে বলল, না, আমারে ফালাইয়া দিস না, আমি নিচে পড়লে মইরা যামু। তোরে তো মারতে চাই, বাঁচতে চাইলে সত্যিটা বল, তারপরে তোরে ছেড়ে দিব। হ কমু, আমারে নিচে নামা, ঘরে লইয়া চল, আমার মাথা কান ভন ভন করে ঘুরতাছে। অভিক ছোট চিপে হাসল। এবার সায়রা বেগমকে নিচে নামিয়ে বলল, চলো ঘরে, বেশি চালাকি করার চেষ্টা করবে না, তাহলে এখানে আনতে আবার 1 সেকেন্ডও সময় লাগবে না, তখন এনেই টুপ করে নিচে ফেলে দেব। পিনপত নীরবতার রুমে সায়রা বেগমকে কেন্দ্র করে পরপর শাড়ি বেঁধে বসেছে আবির্ভাব, অভিক এবং অয়ন। সায়রা ঠোক গিলে নিল জিহ্বা দিয়ে, ঠোঁট ভিজিয়ে নিয়ে প্রকম্পিত গলায় বলল, পানি খামো একটু। অয়ন টেবিলের উপর থেকে গ্লাস তুলে নিল, এগিয়ে দিল সায়রা বেগমের হাতে। সায়রা বেগম ঝকঝক করে গ্লাসের পুরো পানি শেষ করলো। মনে হাজারো রাগ পুষে রেখে বলা শুরু করলো, ছবিতে যাকে দেখতে পাচ্ছ, হে হায়দার, তোমার মায়ের খালাতো ভাই। গ্রাম থেকে পড়াশোনার জন্য ঢাকায় আসে। থাকার জায়গার অভাব, তখন এ শহরে আশ্রয় নেওয়ার জন্য পা রাখে আমাদের বাড়ি। তখন আমাদের টানাটানি সংসার। রাত তখন সবাই স্কুলে পড়ে। তোমার মা সাদেক, সাহেল,
পরে ভার্সিটিতে। এতে এতগুলা ছেলেমেয়ের পড়াশোনার খরচ, পোশাক, খাওয়ানোর ব্যবস্থা করতেই তোমার নানু হিমশিম খায়। আমি তারে জায়গা দেই নাই এই বাড়িতে। হেই থাকতেন জায়গা না পাওয়ার বস্তির এক কামরা রুমে ভাড়া থাকে। তোমার মা আর হায়দার একই সাথে পড়তো। বন্ধুত্ব সম্পর্ক হয় দুজনের। খালাতো ভাইয়ের খাওনের কষ্ট সহ্য করতে না পাইরা মাঝে মধ্যে বাসায় খাওন চুরি কইরা বস্তিতে লইয়া যাইতো তারে দিতে। প্রথমে আমার নজরে না পড়লেও পরে বুঝতে পারি। কড়া শাসন করতে গেলে তোমার মা চওড়া হয় আমার ওপর, উগ্র ব্যবহার করে। ধীরে ধীরে জানতে পারি তোমার মায়ের লগে প্রণয়ের সম্পর্ক আছে তার। তোমার নানা তাকে পুরোপুরি সমর্থন করে। ছেলে ভালো হয়ে বিয়ে দিবে জানায়। আমিও ভেবেছিলাম বিয়ে দিয়ে আপদ বিদায় হোক, কিন্তু এরই মধ্যে তোমার মায়ের অনার্স শেষ হয়। মাস্টার্স করার পাশাপাশি চাকরি নেয় তোমার বাবার কোম্পানিতে। তোমার বাবার ব্যক্তিগত অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিযুক্ত হয়। দীর্ঘদিন চাকরির পর তোমার বাবা তোমার মাকে পছন্দ করে। বিয়ের প্রস্তাব দেয় তোমার নানুর কাছে। তোমার নানু মেয়ের পছন্দের কথা মাথায় রেখে বিয়েতে রাজি হয় না, কিন্তু তোমার বড় মামা আর আমি এটা ভাবি বিয়ে দিলেই মাইনা নিতে কয়দিন। টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই, ছেলেও ভালো। এজন্য তোমার মায়ের ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দেয় তোমার বাবার সাথে। কিন্তু এই হায়দার তোমার মায়ের পিছু ছাড়ে না, নানাভাবে আমাকে হুমকি দেয়। আমি ওসব গায়ে মাখি না। পোলা মাইয়া লইয়া বাড়ি পরিবর্তন করি। তোমার বাবাও তোমার মাকে লইয়া চইলা যায় কানাডায়। ফিরে আসে তোমার জন্মের পর। তারপর আর হায়দারের সাথে আমাদের কোনো যোগাযোগ থাকে না। আবির্ভাবের কপালে বিন্দু বিন্দু ঘাম। তার মানে হায়দার মিয়া আগে থেকে তাদের চিনত। যদি সত্যি চিনে থাকে তাহলে এতদিন আহিরাকে নিজের কাছে রাখার মানে কি? কেন তার বোনকে তার কাছে ফিরিয়ে দেয় নাই? এত রহস্যের সমাধান কোথায়? কে দিবে এই সমাধান? অবিক অয়ন দুজনেই অবাক। অয়ন যদিও ফুপির অতীত সম্পর্কে মায়ের কাছে আগেই জেনেছে, তবে এই ব্যক্তি যে হায়দার মিয়া এটা যেন বিশ্বাসই হচ্ছে না। আবির্ভাব উঠে দাঁড়ালো, কম্পিত কঞ্চে বলল, আমি পাবনা যেতে চাই। আমার কেন জানি মনে হচ্ছে এই হায়দার মিয়ার কাছে আমার সকল প্রশ্নের উত্তর পাবো। ভয়ার্ত কণ্ঠস্বর অয়নের ব্যস্ত স্বরে বলল, না ভাইয়া, তুমি ওখানে যেও না। ওখানে গেলে বিপদে পড়বে। আমরা বরঞ্চ আঙ্কেলকে ঢাকা আনার ব্যবস্থা করি। উনি কি আসবে এখানে? কেন আসবে না? বলে দেখি না আসে কিনা। অবিতীক্ষ্ণ নজর পর্যবেক্ষণ করলো সব। ভাবুক কঞ্চে বলল, আমার কেন জানি না মনে হচ্ছে আমাদের এত বিপদের কারণ এই হায়দার মিয়া। উনি যেটা দেখান আসলে উনি সেটা নয়। ওনাকে চিনতে আমরা ভুল করে নেই তো? আবির্ভাব কপালে 2 আঙ্গুল ঘষে বলল, আমার কোথাও যেন ওনাকে বিশ্বাস করতে মন চাচ্ছে। যদি উনি জেনে শুনে আমাদের ক্ষতি করতে চায় তাহলে আহিরা ওনার কাছে থাকা সত্ত্বেও কোনো রকম ক্ষতি করলো না কেন? আমি ওনার চোখে দেখেছি আমার বোনের প্রতি ভালোবাসা। হতে পারে। আমি শুধু আমার সন্দেহখানা বললাম তোমাদের। এখন প্রতিটা পদক্ষেপ ভেবেচিন্তে নিতে হবে। চলো যাওয়া যাক এখান থেকে। আমরা নিজেদের মধ্যে আলোচনা করে একটা সিদ্ধান্তে নিব। চলো। বাইরে বের হওয়ার জন্য পা রাখলে তিনজনে। দরজার কাছাকাছি আসতে পা থামালো অবিকের। কিছু একটা ভেবে দ্রুত এগিয়ে আসলো সায়রা বেগমের কাছে। সায়রা বেগম বালিশের তলায় হাতে কিছু একটা খুঁজছে। অবিক দ্রুত চেপে ধরলো সায়রা হাত, বালিশে ছুঁড়ে ফেলে তুলে আবিষ্কার করলো বাটন ফোন। রক্ত চোখে এক আছাড়ে ভেঙে ফেললো ফোনটা। খানিক সরে এলো, ল্যান্ডলাইটে ফোনের তার কেটে দিল। তাতে থেমে পড়ল। তুই বুড়ি ভালো হবে না, থাক এবার রুম। অবিক সবাইকে বাইরে বের করে দিয়ে দরজার সিটকিনি আটকালো। হাত টনটন করছে ব্যথায়। লাগাতার কয়েকটা ইঞ্জেকশন পুশ করেছে ডক্টর। তার উপর 2 ঘন্টা ধরে স্যালাইন চলছে। চুলকানি কমলো, সারা শরীর এখনো ব্যথা। স্যালাইনের সুচ হাত দিয়ে টেনে খুলে দুর্বল শরীর নিয়ে শোয়া থেকে উঠে বসলো সানিয়া। পরনের শাড়ির কুচি ঠিক করে নিচে নেমে দাঁড়ালো। রুমে সোফায় বসে ল্যাপটপে জরুরি কাজ সারছিল রেহান। সানিয়াকে এভাবে নিচে নামতে দেখে ব্যস্ত কণ্ঠে শুধল, কি করছেন? অসুস্থ শরীর নিয়ে উঠছেন কেন? ডাক্তার রেস্ট করতে বলেছেন আপনাকে। সানিয়া দুর্বল কণ্ঠে বল, শরীর সুস্থ করার আগে মনকে সুস্থ করা জরুরি। আপনি বসুন, মনটাকে আগে সুস্থ করে আসি, তারপর না হয় শরীর সুস্থ করব। মানে কি সব উল্টাপাল্টা বলছেন? আপনাকে অত বুঝতে হবে না, যেটা করছেন সেটা করুন না। রেহানকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে তানি হনহনি বের হলো রুম থেকে। শাহানারা ড্রয়িং রুমে গোছানোর কাজে ব্যস্ত। সানিয়া এগিয়ে গেল সেটায় শাহানাকে পেছন থেকে জড়িয়ে ধরে আহ্লাদি কঞ্চে বলল, বড় আম্মু, একটা সাহায্য করবে প্লিজ?
সে কি রে, এই শরীর নিয়ে তুই উঠে আসলি কেন? আর এভাবে বলছিস কেন? কি হয়েছে বল আমাকে। কিছু খাবি, বানিয়ে দিব? না কিছু খাবো না, আসলে আমার না মন খারাপ থাকলে রান্না করতে ভালো লাগে, রান্না করলে সব মন খারাপ ঠিক হয়ে যায়। আমি চাচ্ছিলাম বাসার সবার জন্য কিছু বানাতে, কিন্তু আমি তো এই বাড়ির কারোর পছন্দ অপছন্দ জানি না। প্লিজ বলবি আমায় কে কি পছন্দ করে? শাহানারা মৃদু হেসে বলল, তোর যেটা ভালো লাগে সেটা বানা। শুধু তোর মেজো আম্মুর রান্নায় এলাচ দিস না, ওর এলাচে অ্যালার্জি। সানিয়া বেশ খুশি হলো, এ যেন মেঘনা চাঁদে বৃষ্টি। এটাই তো শুনতে চেয়েছিল। চোখ চিপে হেসে বলল, আচ্ছা তাহলে আমি রান্না করতে যাই। সানিয়া রান্নাঘরে ঢুকে সন্ধ্যায় নাস্তা হিসেবে জন্য গরম গরম চা এবং সিঙ্গারা বানিয়ে নিল। সবারটা আলাদা আলাদা রেখে শান্তা আহসানের প্লেট নিজের হাতে তুলে নিল। মাথায় খোমচে টেনে পা বাড়ালো শান্তা আহসানের রুমের দিকে। শান্তা আহসানের শরীর এখন মুচোমুচি ভালো, তবে বাইরে বের হওয়া নিষিদ্ধ তার। দরজার বাইরে ছিটকিনি দেওয়ার দরুণের শত ইচ্ছা থাকা সত্ত্বেও বাইরে বের হতে পারে না। সায়রা বেগমের মতন তারও যোগাযোগের সকল ব্যবস্থা বিচ্ছিন্ন করা হয়েছে। সানিয়া বাইরে থেকে লক করে মৃদু পায়ে ঝুঁকলো শান্তা আহসানের রুমে। মুচকি হেসে ভদ্রতার সহিত অনুমতি নিল। মেজাম্মু ভেতরে আসবো কি? শান্তা আহসান ভূত দেখার মতো চমকালো। এই মেয়ে এত তাড়াতাড়ি সুস্থ হলো কি করে? চুলকানিতে তো 2-3 দিন বিছানা থেকে উঠারই কথা না। শান্তা আহসানের নজর আটকালো সানিয়ার হাতের। দুপুরে অ্যাসিডিটির জন্য খাওয়া হয় নাই, এখন বেশ ক্ষুধা পেয়েছে, কিছু একটা খাওয়া জরুরি। মৃদু স্বরে বলল। এসো। সানিয়ার ভেতরে প্রবেশ করলো। শান্তা আহসানের দিকে তাকিয়ে খাবার প্লেট এগিয়ে দিয়ে বলল, আপনার জন্য নাস্তা এনেছি, খেয়ে নিন। সানিয়া এত ভালো ব্যাপারটি হজম হচ্ছে না শান্তা আহসানের। এত ভালো এই মেয়ে না, খাবারের কোনো গন্ডগোল নেই তো? এই মেয়েকে বিশ্বাস নেই, সন্দেহজনিত কঞ্চে বলল। খাবার ঠিক আছে তো? আল্লাহ, শাশুড়ি আম্মা আপনি আমাকে অবিশ্বাস করছেন? আমি আপনার খাবারে বিষ মিশিয়েছি এমনটা ভাবছেন? আচ্ছা দি, আমি আগে চেখে দিই, তারপর না হয় আপনি খাবেন। সানিয়া এক চুমুক চা এবং একটা সিঙ্গারা খেয়ে বলল, দেখেছেন সব ঠিক আছে, নি এবার খেয়ে নিন। যতই হোক শাশুড়ি মা বলে কথা, একটু যত্ন আপনি করবো না বলুন? শান্তা আহসান চায়ের চুমুক দিল, কয়েকবার সিঙ্গারা খেয়ে নিল, ফের আরেক চুমুক দিতেই থেমে গেল। গা কেমন চুলকাচ্ছে, হাত দিয়ে ঘাড় গলা বাহু চুলকে নিল। মুহূর্তেই মধ্যে ভয়াবহ রূপ নিল সেটি। মুখের অগ্রভাগ ফুলে উঠেছে, সারা শরীর লালচে হয়ে গেছে। শান্তা আহসান হাঁপাতে হাঁপাতে তাকলো সানিয়ার দিকে, ধমক স্বরে বলল, কি মিশিয়েছো আমার খাবারে? সত্যি করে বলো কিন্তু। সানিয়া খানিক ঝুঁকল, শান্তা আহসানের চোখে চোখ রেখে বলল, খুব চুলকাছে শাশুড়ি আমার, তাই না? ছেলের বউকে নিয়ে খুব চুলকানি ছিল আপনার। এখন চুলকান দেখে কেমন চুলকাতে পারেন ভেবেছিলাম। আপনি বুঝি ভালো হয়ে গেলেন, কিন্তু না, সতীন কখনো ভালো হয় না। সানিয়ার সাথে তক্কর নিতে আসলে কি হয় বুঝুন এবার। এই সংসারের অভিশাপ হলেন আপনি। আপনার মতো অভিশাপকে আস্থা করে নিক্ষেপ করতে 2 মিনিটও সময় নেবে না এই সানিয়া। নেক্সট টাইম লাগতে আসলে এর থেকে ভয়াবহ পরিণত হবে আপনার। শান্তা আহসান সর্বশরীর চুলকাচ্ছে, রাগে হিসিস করে বলল, খুব ভুল করেছো আমার সাথে পাঙ্গা নিতে এসে। চ্যালেঞ্জ যখন ছুড়লে তখন আমি অ্যাকসেপ্ট করলাম। দেখি কে টিকে এই বাড়িতে। আগামী 7 দিনের মধ্যে যদি তোমার এই বাড়ি থেকে না তাড়াই তাহলে আমিও শান্তা আহসান না। কথাটা কানে ভালোভাবে ঢুকিয়ে নাও। ওকে শাশুড়ি আম্মা, চেষ্টা করুন, দেখুন কিছু করতে পারেন নাকি। অপেক্ষায় থাকলাম। নির্জন পরিবেশ, ছায়ানীর ভিলার সামনে বড় পুকুর পাড়ে কেন্দ্র করে ইটের তৈরি দেয়ালের ওপাশে আম বাগান, যেখানে ছোট্ট টিন সেটের ঘর তোলা। ঘরটি ছোট হলেও বিলাসিতার শেষ নেই। শহর থেকে কিনে আনা সকল দামি আসবাবপত্র রাখা এখানে। ছোট্ট কামরা, এসির ব্যবস্থা আছে। রুমের ভেতরে দামি টাইলসের উপর ছন্নছাড়া শুয়ে আছে বৃদ্ধস্ত নারী, পরনে দামি জামদানি শাড়ি, হাতে সোনার পালা, জোড়া চকচক করছে। তবে হাতে মুখে নানা জায়গায় কাটা ছেঁড়ার দাগ, অগণিত দীর্ঘল কালো চুলের ফাঁকে কয়েকটা সাদা চুল উকি দিচ্ছে। কাঠের দরজা ক্যাচক্যাচ শব্দ তুলছে, দরজা খুললো ধীরে ধীরে। অর্ধবয়সী নারী চোখ খুলল, এবার ধপ করে হুড়মুড়ি উঠে বসলো, হাঁটুতে চিবুক ঠিকই নিজেকে গুছিয়ে নিল। হাত পা কাঁপছে। অন্ধকার রুমে ছায়া অবয়ব এগিয়ে আসলো এবার নাইটির পাশে। ড্রেসিং টেবিলের পাশ থেকে টেনে এনে চেয়ার পায়ের উপর পা তুলে বসলো, কণ্ঠে কোমলতা রেখে আওড়ালো, সঞ্জু। কাটা ঠোঁট দিয়ে রক্ত ঝরে লুকিয়ে আছে। সঞ্জনা আরেকটু পিছিয়ে আসলো, কম্পিত কণ্ঠে বলল,
আমাকে দয়া করে আমার সন্তানদের কাছে যেতে দিন হায়াত ভাই। হায়দার মিয়া শব্দ করে হাসলো, চেয়ার ছেড়ে ফ্লোরে হাঁচু গেড়ে বসলো সঞ্জনার পাশে, উদ্বিগ্ন গলায় বলল, দেখেছো সঞ্জু, আমাদের বয়স বেড়েছে, হাতে সময় আর অল্প, কিন্তু ভালোবাসা আমাদের এক আকাশ সমান এখনো রয়ে গেছে। অন্ধকারে আমার অস্তিত্ব তোমার জানান দেয়, আমার শ্বাস প্রশ্বাস চিনতে এখনো ভুল হয় না তোমার। হায়দার মিয়ার এহেন কথা শোনার মোটি ইচ্ছে নাই সঞ্জনার। কড়া গলায় বলল, আমার অন্ধকারের দম আটকে আসছে, লাইট জ্বালিয়ে দিন রুমের। হায়দার মিয়া দ্রুত পায়ে উঠে গেল, রুমের সকল লাইট জ্বালিয়ে দিয়ে আবারও ফিরে এলো সঞ্জনার পাশে, দীর্ঘশ্বাস ফেলে পড়ল, শুধু শুধু মার খাও তুমি, এত অবাধ্য কেন হও তুমি? সেদিন অমন সিনক্রেট না করলে তো তোমার মেয়ে জামাইয়ের চোখে পড়তো না, আর তোমাকেও আসতে হতো না এত দূরে। আমাকে একদম শান্তি দাও না তুমি। সঞ্জনা তুতলিয়ে পড়ল, কে মেয়ে জামাই? কার কথা বলছেন আপনি? ও, তুমি তো তোমার মেয়েকেই চেনো না। সেদিন দুজন আমাদের পিছু নিল, তার মধ্যে একজন তোমার মেয়ে আর একজন তোমার জামাই। মজার ব্যাপার হলো সাদেক আহসানের ছেলে অয়ন হলো তোমার জামাই। সঞ্জনার চোখে অশ্রু মুছে হাসি বিড়বিড় করে বলল, অয়ন? অয়ন আমার জামাই? আমার মেয়েটা এত বড় হয়ে গেছে? কণ্ঠস্বরে আরেকটু জোর করে বলল, আমাকে আমার সন্তানদের কাছে যেতে দিন না প্লিজ। 17 বছর আমাকে ওদের থেকে দূরে রেখেছেন, আর কত শাস্তি দিবেন আমাকে? আমি তোমাকে হারিয়ে যে শাস্তি ভোগ করেছি, প্রতিনিয়ত তোমার জন্য যেভাবে ছটফট করেছি, যার জন্য এইটুকু শাস্তি তোমাকে দিতেই পারি, তাই না? মরার আগ পর্যন্ত তোমাকে আমি ছাড়ছি না সঞ্জু পাখি। আমার খাঁচায় বন্দি হয়ে অমৃত্যু রেখে দেব তোমায়। বেশি ছটফট করলে, মুক্ত না করলে তোমার সন্তানদের ভোগ করতে হবে শাস্তি। আমাকে না চটিয়ে চুপচাপ থাকো। সঞ্জনা নিজেকে দমাতে পারল না, এবার দু হাত দ্বারা হায়দার মিয়ার পাঞ্জাবির গলা চেপে ধরে বলল, তুই মেরে ফেলেছিস আমার স্বামীকে? আমি সৎচক্ষে দেখেছি আমার স্বামীর হত্যার দৃশ্য, তবুও নিজের ছেলে মেয়ের কথা ভেবে এতদিন চুপ ছিলাম। এবার যদি আমার ছেলে মেয়ের দিকে চোখ তুলে তাকাস, খোদার কসম আমি নিজের হাতে তোকে শেষ করব। হায়দার ক্রু হেসে সঞ্জনার হাত থেকে নিজের পাঞ্জাবির গলা ছাড়িয়ে নিল, দাঁতে দাঁত চেপে বলল, আরিহাকে নিজ হাতে বড় করেছি, ওকে চাইলে আমি আরও আগে শেষ করে দিতে পারতাম, কিন্তু করি নাই। ওর মাঝে তোমার প্রতিচ্ছবি দেখেছি আমি, অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়ে ফিরেছি। নিজ থেকে কষ্ট দিতে পারি নাই। আবির্ভাবকে মারাও ইচ্ছে ছিল না আমার, কিন্তু ওটা বজ্জাত বড় মাপের খেলোয়াড়ও আমার ছেলে মেয়েকে নিজ হাতে খুন করেছে তোমার ছেলে। ওকে আমি শান্তিতে নিঃশ্বাস নিতে দেব না কিছুতেই। তোমার ছেলের মৃত্যু সময় ঘনিয়ে আসছে, ওকে খুন করে তবে আমার শান্তি। সঞ্জনা চমকালো থেমে থেমে বলল, একদম মিথ্যা বলবেন না, আমার ছেলে খুন করতে পারে না। ও আপনার ছেলে মেয়েকে খুন করতে যাবে কেন? আমার ছেলের গায়ে ফুলের টোকা দিলেও কিন্তু আমি চুপ করে থাকবো না। নিজেকে যেভাবেই হোক মুক্ত করে বাইরে সবার সামনে খুলে দেব আপনার মুখোশ। আল্লাহ আমাকে বাঁচিয়েছে, আপনার মতো জানোয়ারের সাথে আমার জুড়ি বাঁধে নাই। থু আপনার মুখে। সঞ্জনা থুতু ছুঁল হায়দার মিয়ার মুখে। রুমের ঠক ঠক শব্দ। হায়দার মিয়া মুখে লেগে থাকা থুতু হাত দিয়ে মুছে রাগে দৃষ্টি নিক্ষেপ করলো সঞ্জনার দিকে। কিছু করা কথা শোনাতে গেলে দরজায় আবারও ঠকঠক শব্দ শুরু হলো। হায়দার মিয়া বেশ বিরক্ত হলো, এবার ঘাড় ঘুরিয়ে তাকালো দরজার দিকে, বিরক্ত করা কঞ্চে বলল, কে? ওপাশের গম্ভীর গলা তেজ নিয়ে বলল, দরজা খুলো ফাস্ট। হায়দার মিয়া চেয়ার ছাড়লো, লাথি দিয়ে চেয়ার খানিক দূরে সরিয়ে গিয়ে গটগট পায়ে দরজার সামনে গিয়ে দাঁড়ালো। পায়ের উপর ভর দিয়ে খুলে দিল কপাট। ওপাশের ব্যক্তির মুখভঙ্গি অসম্ভব রাগী, চেপে বলল, তুমি কার অনুমতি এখানে এসেছো? তোমাকে কতবার বলছি সিলেকুডোর রুমে বাইরে একে এখন বের করা যাবে না। হায়দার মিয়া ক্রু হেসে বলল, চোখ নিচে নামাও। হায়দারের রাজত্ব চলে এখানে। এটা আহসান মঞ্জিল না, এটা ছায়ানীর ভিলা, হায়দারের রাজপ্রাসাদ। এখানে কথা বলতে গেলে ভেবে চিনতে মেপে ঝেপে তবেই বলবে। সালে আহসান রাগী দৃষ্টি নিক্ষেপ করলো, বলল, প্রয়োজনের চেয়ে বেশি কথা বলো তুমি। সরে যাও, ভেতরে যেতে দাও আমায়।
হায়দার মিয়া দরজা ছেড়ে খানিকটা সরে দাঁড়ালো। সালে আহসানকে ভেতরে প্রবেশ করার জায়গা করে দিলে সালে দেরি না করে সোজা ঢুকলো বাসার ভেতরে। আর চোখে দেখে নিল একবার সঞ্জনাকে, ফের হায়দার মিয়ার দিকে তাকিয়ে পড়ল। এরে এতদিন বাঁচিয়ে রেখে কত বড় ভুল করছে সেটা বোঝার সময় এসে গেছে তোমার প্রতিটা ভুল পদক্ষেপ আমাদের প্ল্যানিং নষ্ট করেছে বারবার। তোমাকে বলেছিলাম না আবিরকে খেপাবে না? কে বলেছিল শেখর এবং জেবাকে খুন করতে? কেন ছেলে জামাই দিয়ে ওদের এভাবে শেষ করালে? তুমি এটাও না করলে মিহি এত তাড়াতাড়ি মরতো না। আমাদের এখন বড্ড প্রয়োজন মিহিকে। হায়দার মিয়া পাঞ্জাবির দুই পকেটে হাত গুজে কঞ্চে পড়ল। শেখর শুয়োরের বাচ্চা বেশি পাকনা গজিয়েছিল, ওরে তো এমনিতেই শেষ করে দিতাম। জেবাকে মরার কোনো ইচ্ছা ছিল না। সেদিন বাগানে আমার আর মিহিরের সকল প্ল্যানিং ও শুনে ফেলে। ওকে বাঁচিয়ে রাখলে সেদিনেই আমাদের মরতে হতো। হায়দার অকারণে কোনো কাজ করে না। মিথ্যা আঙ্গুল তোলা বন্ধ করো আমার উপর। ওদিকের খবর কি সেটা বলো। এইদিকে খবর তেমন ভালো না। আবির্ভাব সন্দেহ করছে তোমাকে। তোমাদের পুরনো ছবি হাতে পেয়েছে আবির্ভাব। যেভাবেই হোক জায়গা পরিবর্তন করতে হবে আমাদের। আবির্ভাব আসছে এখানে। হায়দার মিয়া শব্দ করে হাসলো, উৎফুল্ল কঞ্চে পড়ল। আসুক, শিকার যদি নিজে থেকে ধরা দিতে আসে তাহলে সেটা তো আমাদের জন্যই ভালো। আসতে দাও, ওরে নিজের হাতে খুন করে নিজের গায়ের জ্বালা মিটাই। আমার ছেলে জামাইকে ও যেভাবে মেরেছে তার থেকে ভয়ঙ্কর মৃত্যু আমি ওরে দিব, তবেই আমার শান্তি। সালে আহসান যেন ভীষণ মজার কথা শুনলো, হো করে হেসে বলল। আশা বাসেস আশা, দেখো বন্যা যেন সব ফসল ভেসে না যায়। মানে কি বলতে চাচ্ছটা কি তুমি? কিছু না। সালে আহসান এবার ধীর পায়ে গিয়ে বসলো সঞ্জনার সামনে। সঞ্জনার মুখ ঘুরিয়ে নিয়ে ঘৃণায় সালে আহসান ক্রু হেসে উঠল, ঢাকলাম। আপা। সঞ্জনা তেজি কঞ্চে পড়ল। খবরদার ওই পাপিষ্ট মুখে আমায় আপা ডাকবি না। তুই আমার ভাই না। সত্যি যদি ভাই হতি তাহলে কখনোই পারতি না আমার সাথে এত অন্যায় করতে। ওই শয়তানের সাথে হাত মিলিয়ে আমার সংসার ভেঙে তছনছ করে দিতে পারতি না। কি করব বলো আপা? জীবন যাপন করতে যে অনেক অনেক টাকা প্রয়োজন। যে টাকা তোমার কাছে ছিল, একই বাবার সন্তান হয়ে তুমি আজপ্রাসাদে জীবন যাপন করবে, আর আমরা কুড়ের ঘরে, সেটা মানে কি করে বলো? তোদের জন্য কি করি নাই বলতে পারিস? বাড়ি ঘর টাকা পয়সা যখন যা লেগেছে দিয়েছি তোদের। হুন দিয়েছো, তারপরে তোমার জামাই চাকরের মতন খাটিয়ে নিয়েছো আমাদেরকে। অনেক ভেবে দেখছি তো ভালো মানুষের কদর নেই এই জগতে। এই জন্য তো শয়তানের সাথে হাত মিলাতে হয়েছিল। সঞ্জনা রাগে দুঃখে মুখ ঘুরিয়ে নিল অন্যদিকে। সালে আহসান যে পাক্কা হারাম জাদা সেটা অনেক আগে থেকেই জানে সঞ্জনা, তাই নতুন করে ধাক্কা খাওয়ার তার কিচ্ছু নেই। সালে আহসান উঠে দাঁড়ালো, এবার গুটি গুটি পায়ে এগুলো হায়দার মিয়ার পাশে, গম্ভীর গলায় বলল। তোমাকে আবারও সাবধান করে বলছি, অন্য জায়গায় গা ঢাকা দিতে হবে আমাদের। আবিরকে এতটা সহজে ভেবে নিও না। এর ক্ষমতা সম্পর্কে তোমার এখনো সন্দেহ আছে দেখে অবাক হচ্ছি। তোমার নিজ বাড়ি এসে তোমার জামাই মেয়ে ছেলেকে একসাথে খুন করে সুস্থভাবে ঢাকায় ফিরলো, তবু ভয় নেই তোমার? না নেই। হায়দার মিত্রা মৃত্যুর ভয় পায় না। মরলেই মরবো, তবে আবির্ভাব চৌধুরীর শেষ দেখে তবেই মরবো। থাকো তোমার আত্মবিশ্বাস নিয়ে। আমি এসব মধ্যে নেই। আমি ফিরবো এবার ঢাকায়। কোথাও যাওয়ার চলবে না তোমার। হায়দার মিত্রাকে বিপদের মধ্যে ফেলে নিজেকে বাঁচানো এত সোজা না। থাকো, আসছি আমি। কোথায় যাচ্ছ? বাড়ি। হায়দার মিয়া পা বাড়লো দরজার দিকে। সালে আহসান সেদিকে তাকিয়ে রাগ হিসিস করছে। দুধ উতলে চুলা নিভে গেছে, সেদিকে খেয়াল নেই জামিলা বেগমের। অন্যমনস্ক হয়ে লাকড়ির বদলে শাড়ির আঁচল দিয়ে ঠেলে দিল চুলার ভেতরে। চোখ দিয়ে অশ্রু ঝরছে। বিয়ের 32 বছর চলছে, এত বছরেও হায়দার মিয়ার মন আটকে আছে পরনারীতে। সন্তান হারানোর শোক কাটিয়ে না উঠতেই সংসার ভাঙার আভাস। সংসার জীবনে অসুখী থাকলো, শেষ বয়সে এসে এভাবে সংসার ভেঙে চুরে চাপে সে যেন খুনাখোরো ভেবে দেখে নেই জামিলা বেগম। শাড়ির আঁচলে আগুন লেগেছে, তবে মনোযোগ তার সেই দিকে নেই। গায়ে সাদা শাড়ি, মলিন চেহারা নিয়ে উঠোনে এসে দাঁড়ালো শামিমা। মায়ের দিকে চোখ পড়তে চমকালো, চিৎকার দিল জোরে। জামিলা বেগমের হুঁশ ফিরল তৎক্ষণাৎ। শাড়ির আঁচল ঝাঁকে আগুন নেভানোর প্রচেষ্টায় ঝাঁকানো তালে তালে আগুন যেন নেচে উঠেছে তার
সর্বোচ্চ ভয়ঙ্কর রূপ দেখাতে ধীরে ধীরে উঠে আসছে উপরের দিকে। শামীমা এদিক ওদিক চেয়ে দেখলো, বরাবর পানি খুঁজছে, কোথাও পানি নেই। বিপদের সময় উপস্থিত বুদ্ধি হারায় সবাই, শামীমাও যেন হারালো বুদ্ধি। থ হয়ে দাঁড়িয়ে রইল সেথা। জামিলা বেগম হাউমাউ করে কাছে। আগুন অনেকটাই উপরে উঠে গিয়েছে, এদিক ওদিক ছুটছে নিজেকে রক্ষা করার মুহূর্তের মধ্যেই যেন শরীরে বর্ষণ হলো। পানির ছিটা গায়ে পড়তে আগুনের তেজ কমলো। রেহানা বালতি ফেলে ছুটতে গেল জামিলা বেগমের পাশে, ভয়ার্থ গলায় বলল, তোমার শরীর ঠিক নেই ভাবি, কে বলে তোমাকে সব কাজ করতে? আর যদি আমি না আসতাম কি হতো তোমার? জামিলা বেগমের চোখে অশ্রু, তার ছিল ভরা কণ্ঠস্বর। কি আর হতো, মরতাম সেই ভালো হতো। শেষ বয়সে এসে এসব দেখার হাত থেকে মুক্তি পেতাম। শামীমার হুঁশ ফিরেছে, দৌড়ে মায়ের পাশে এসে দাঁড়ালো। হাউমাউ করে কান্না ভেঙে পড়লো, মাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিয়ে বলল, এসব বলো না মা, তোমার কিছু হলে আমার কি হবে? কে দেখবে আমায়? এই দুনিয়ায় আমার চেয়ে আর কেউ থাকবে না। জামিলা বেগম মেয়েকে বুকের সাথে জড়িয়ে নিয়ে নিজেও হাউমাউ করে কান্নায় ভেঙে পড়ল। কম বয়সী মেয়ে তার, হায়দার মিয়ার কথা বিশ্বাস করে মেয়ের জোর বেঁধে দিয়েছিল একটা অমানুষের সাথে। অল্প বয়সী বিধবা নারী সমাজে কতটা অবহেলিত সেটা ভালোভাবেই জানে জামিলা বেগম। সূর্য হেলে পড়েছে পশ্চিম আকাশে, লাল আভায় ঢেকে পড়েছে অনেকটা জায়গা জুড়ে। ছায়ানির ভিলায় ঘন বাগান হাওয়ায় সন্ধ্যা নামার আগেই অন্ধকার ঢেকে পরে চারিপাশ। হায়দার মিয়া পা রাখলো এবার বাড়ির উঠোনে। ভর সন্ধ্যাবেলা সবাইকে এভাবে কান্না করতে দেখে রাগজন মাথায় চড়াই হলো, ধমকালো উচ্চ স্বরে, বর সন্ধ্যাবেলা বাড়ির উঠোনে দাঁড়িয়ে কিসের নাটক হচ্ছে? শামীমা মাকে ছেড়ে উঠে দাঁড়ালো, দ্রুত পায়ে এগোলো বাবার সামনে, অশ্রু মাখা মুখশ্রী ভাঙা গলায় বলল, আমরা তো পুতুল না বাবা, রক্তে মাংসে গড়া মানুষ। আমাদেরও কষ্ট হয়, ব্যথা হয়। হাত পা বেঁধে রাখলেও মন বাঁধবে কি করে বাবা? কেন এত অমানুষ তুমি? কেন শেষ করে দিলে এতগুলো জীবন? হায়দার মিয়া ধমকালো, তাতে ধচ্ছেবে বলল, ওসব আবেগ হায়দারকে দেখিও লাভ নেই। বেশি কষ্ট হলে তোর মাকে নিয়ে বেরিয়ে যা এ বাড়ি থেকে। তোদের নাটক দেখতে দেখতে আমি ক্লান্ত। রেহানা অবাক হচ্ছে ভীষণ। জামিলা বেগমের মুখে যখন শুনেছিল সবটা ভীষণভাবে ধাক্কা খেয়েছিল। ভাইয়ের যে একটা অতীত ছিল সেটা জানতো রেহানা, তবে ছবির মায়ের যে সেই মহিলা এটা খুনাখুরো টের পায় নাই, বা এতটা অমানুষ কোথাও বিশ্বাস করতে কষ্ট হয়েছিল। তবে সামনাসামনি যে আজ রূপ দেখাচ্ছে তাতে বিশ্বাস করতে ইচ্ছে করছে ভীষণ। রেনার প্রখর দৃষ্টি হায়দার মিয়ার পানে, কোটরে জমা পানি মুছে প্রশ্ন ছিল, ভাবি বাড়ি ছেড়ে চলে যাবে মানে? বিধবা মেয়েকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলছো তুমি? এতটা অমানুষ কবে থেকে হলে? আমার তো ভাবতেই ঘৃণা হচ্ছে। তোমার মতো অমানুষকে এতদিন ফেরেস্তার মতো পবিত্র ভেবে এসেছি। রেহেনা, ধমকিও না ভাইজান। রেহেনা অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দেয় না, না দিবে কখনো। ছবির মাকে কোথায় রেখেছো বলো আমাকে? কেন এই বাচ্চা বাচ্চা দুটো ছেলে মেয়ের থেকে তাদের মাকে কেড়ে নিয়েছিল বলো আমাকে, উত্তর দাও। তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। 100 বার বাধ্য তুমি। জবাব তোমাকে আজ দিতেই হবে। এখন তো আমার মনে হচ্ছে ছবিকে এখানে নিয়ে এসেছিলে মানুষ করার জন্য নয়, খুন করতে। সুযোগ বুঝে পাওনি তাই এর জন্য আমার নোংরা খেলা খেললে। শয়তান ছেলেকে লাগিয়ে দিলে মেয়েটার পেছনে। বাহ, এই না হলে তোমার বোন ঠিক বুঝে গেছে। রেনা যে 400 ভোল্টেজের শকটা খেলো, কণ্ঠনালী কম্পিত, গলায় সাজানো কথাগুলো দলা পাকিয়ে যাচ্ছে। থেমে থেমে বলল, কি বলতে চাচ্ছ তুমি? তুই ঠিকই ধরেছিস। ছবিকে এখানে আনার উদ্দেশ্য ছিল ওকে মেরে ফেলা। পরে দেখলাম মেরে দিলে তো হয়েই গেল, তার চেয়ে বাঁচিয়ে রেখে তিলে তিলে শেষ করে দিব। কিন্তু পারলাম আর কই। মায়া জন্মালো ভীষণ। ততদিনে বুঝলাম মিহিরের নজর পড়েছে ছবির উপর। আমার কাজটা ততক্ষণই সহজ হলো। তীব্র ঘৃণায় চোখ দিয়ে অজস্র অশ্রু গড়ালো। তার ছিল ভরা কণ্ঠে রেহেনা ধিক্কার দিয়ে বলল, তোমার অন্যায় পাপ আজ তোমার অবস্থান এখানে এনে দাঁড় করিয়েছে। তবুও তোমার অনুতপ্ত নয় তোমার কাজে। ছেলে মেয়ে দুটোকে অমানুষ বানিয়ে তার দায় দিয়েছো ভাবিকে। তোমার জায়গা তো জাহান্নামে হবে না ভাইজান। লেকচার বন্ধ করে সর সামনে থেকে, কাজ আছে আমার। কিসের কাজ তোমার? কাজ বলে না ওগুলোকে। তুমি যেগুলো করো ওগুলোকে বলে পাপ। এই পাপের খেলা বন্ধ করো। ছেলে মেয়ে দুটোকে মাকে ফিরিয়ে দাও তাদের কাছে। হায়দারের প্রাণ থাকতে এটা কখনো হবে না। হায়দার মিয়ার নজর পড়লো জমিলা বেগমের দিকে, তীব্র ধমকালো বলল,
যা যা রান্না করতে বলেছিলাম সব রান্না করেছিস কি? জামিলা বেগম এবার গর্জে উঠল হুঙ্কার ছেড়ে বলা। না করি নাই, তোর জন্য চুলায় আমি কোনো রকম রান্না চাপাবো না। 32 বছর ধরে তোর অত্যাচার সহ্য করছি, আর না প্রয়োজনে মরে যাব, তবুও তোর মতো শয়তানের জন্য রান্না করব না। হায়দার মিয়া হিংস্র সিংহের ন্যায় খাবড়ে ধরল জামিলা বেগমের চুলের মুঠি, তাতে ধচ্ছেবে বলা।